বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বদরুজ্জামান পিকলু, নিউ ইয়র্ক থেকে। ভোর 3:30। কিছু বলছি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দেখে শুনে। যদি ভুল বা কষ্ট পাওয়ার মতো কিছু বলি সেই জন্য ক্ষমা করবেন। তত্ত্বাবধায়ক সরকার এসেছে প্রায় 2 মাস হতে চলছে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের পুরা টিমটার কার্যকারিতার যতটুক আশা মানুষকে দিতে না পারছে, তার থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক প্রফেসর ডক্টর ইউনূস, উনি বিস্ময়ের বুকে বাংলাদেশকে যে সম্মানিত করেছে তার প্রমাণটা আপনারা পেয়েছেন গত জাতিসংঘের অধিবেশনে। আমার মনে পড়ে না আমি কখনো দেখেছি কি না, কখনো কোনো দেশের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের সঙ্গে ছবি তোলার জন্য ভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা সরকার প্রধান বা সরকারের প্রতিনিধি এভাবে লাইন ধরে গিয়ে ছবি তুলে, যেটা আমরা এবার দেখলাম আমাদের প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে। এখানে আমেরিকার অন্যতম একজন সফল প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তার অর্গানাইজেশনে তাকে একটা সম্বর্ধনা সে দেয়। সেখানেও উনি যে সম্মানিত হয়েছেন তা ইতিপূর্বে আরও কেউ পেয়েছে বলে আমার ধারণা নেই। তবে আমি মনে করি এই সরকারের একটি কথা শুরু থেকেই শুনছি, সংস্কার। হ্যাঁ, সংস্কার প্রয়োজন আছে, তবে সাংবিধানিক বা রাজনৈতিক সংস্কারগুলি পরবর্তী নির্বাচনে সরকারের জন্য রেখে কিছু সংস্কার আছে যেগুলি করে যাওয়া উচিত, যেগুলো অনেক সময় রাজনৈতিক সরকাররা নেয় না বা করে না। কারণ রাজনৈতিক সরকারদের কিছু বাধ্যবাধকতা থাকে, তাদের একটা ভোটের ব্যাপার থাকে, ভোটের আশায় থাকে, অনেক সংস্কার তারা করতে পারে না। সেই সংস্কারগুলি এখনই যদি এই সরকার করে যেতে পারতো, প্রস্তাব আনতে পারতো। একটা সংস্কার, বড় ধরনের সংস্কার করতে হলে এটাতে একটা গণভোট দিতে পারেন, এটাতে একটা না হ্যাঁ ভোট দিতে পারেন। সেটা ভোট কেন্দ্রে তো যাওয়ার দরকার নাই। একটা ডিজিটাল যুগে একটা সামাজিক যোগাযোগের একটা অ্যাপ খুলে দেন, সেখানে জনগণের ভোট দেওয়ার একটা ব্যবস্থা করেন এবং সেটার মধ্যে একটা স্বচ্ছতা রাখেন এবং জনগণ ওখানে হ্যাঁ না অথবা ভোট দিয়ে সেই সময় মানে সংস্কারগুলিকে গ্রহণ করবে অথবা প্রত্যাখ্যান করবে। আমি মনে করি বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই প্রতিটি আন্দোলনের নেতৃত্বে ছাত্র সংগঠনগুলি দেয় এবং পরে তাদেরকে তাদের অভিভাবক হিসাবে রাজনৈতিক দল, সামাজিক দল, শিল্পী, দিনমজুর, প্রবাসীরা সবাই সহযোগিতা করে যদি আন্দোলনটা যুক্তিসঙ্গত হয়। সেই ছাত্রদের জন্য একটা বড় সংস্কার দরকার। সেটা হলো বর্তমানে বাংলাদেশে সহ সারা পৃথিবীতেই একজন পরিবারে আয় করে সংসার বা একটা ছাত্রকে ইউনিভার্সিটিতে পড়াইতে হিমশিম খেতে হয়। সেইটা মনে করে আমরা যে আমেরিকায় আসছি, আজকে আমি 21 বছর ধরে, এখানে সবচেয়ে বড় একটা জিনিস কি, স্টুডেন্টদের
পার্ট টাইম জব করার একটা সুযোগ আছে, যেটা তাদের অন্তত কমপক্ষে নিজের হাত খরচটা, নিজের শখ আহ্লাদগুলি নিজে মিটাতে পারে। এই ধরনের একটা ব্যবস্থা বাংলাদেশে করা যেতে পারে কি না, এটা নিয়ে আপনারা একটু চিন্তা করেন। যেমন মনে করেন ম্যাট্রিক পরীক্ষা পরে রেজাল্ট দিতে 2 মাস বা 3 মাস লাগে, এই সময়টার জন্য সবার পার্ট টাইম জবের একটা ব্যবস্থা করবেন, যেটা আমেরিকান গভর্নমেন্টের একটা রুলস থাকে যে সামার যখন স্কুল বন্ধ হয় তখন স্টুডেন্টরা পার্ট টাইম জব চাইলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নিতে হবে। তার ফলে কি হয়, পিতামাতার উপর ওই অতিরিক্ত চাপ পড়ে না, অর্থনৈতিক চাপটা পড়ে না। বাংলাদেশে আরও বেশি প্রয়োজন। শুধু তাই নয়, বাংলাদেশে যদি ছাত্রদের একটা সোর্স অফ ইনকাম থাকে পড়ার পাশাপাশি, আমার মনে হয় ঘুষ দুর্নীতিটাও কিছুটা কমে আসবে। তো এই জন্য আমি সরকারকে প্রস্তাব দিছি বা দেশের জনগণকে উদ্দেশ্যে আমি আজকে বলছি, হয়তো আমার বলাটা বা চাওয়াটার মধ্যে ভুল থাকতে পারে বা আপনারা ভুল মনে করতে পারেন, কিন্তু আমি আমার বাস্তব অভিজ্ঞতায় 20 বছরের আমেরিকার ইতিহাসে আমি দেখলাম যে পার্ট টাইম জব, যেমন আমার মেয়েও এখানে এসে পার্ট টাইম জব করছে। তারপরে আরেকটা জিনিস বাংলাদেশে যেটা করা উচিত, স্টুডেন্ট লোন। এবং আরেকটা জিনিস করা উচিত, যারা বিদেশে পড়তে যাবে তাদের মেধাভিত্তিক যাইতে হবে এবং পূর্ণ স্কলারশিপ না পাইলে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া উচিত না। এবং যারা বিদেশে পড়ালেখা করতে যাবে স্কলারশিপ নিয়ে বা সরকারি, বাংলাদেশ সরকারি স্কলারশিপ নিয়ে, তাদের একটা চুক্তি থাকতে হবে যে পড়া শেষ করে যে শুড বি ব্যাক দ্য বাংলা, মানে বাংলাদেশে তাকে ফিরতে হবে। তারপরে সে ওখান থেকে ফিরে যেয়ে তারপরে কোনো চাকরি পায় বা কোনোভাবে চলে আসলে সেটা অন্য জিনিস। তো এই জন্য আমি মনে করি যে এই ধরনের স্টুডেন্টদের কিছু নিয়ম কানুন। এবং আরেকটা জিনিস আমার মাথায় খেলতেছে, আমি জানি না আপনারা আসবেন কিনা, এই যে আমরা যারা প্রবাসীরা থাকি, বিশেষ করে আমরা না, মধ্যপ্রাচ্যে যারা হাড় ভাঙা পরিশ্রম করে জমি বর্গা রাখা, বইয়ের গয়না বেচা বা সুদ করে টাকা নিয়ে প্রবাসে আসে, তাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীর একটা ঋণের ব্যবস্থা করবেন। এবং সেটা যেই দেশে যাবে, যে কোম্পানিতে যাবে, তাদের সাথে একটা চুক্তি থাকতে হবে যে গভর্নমেন্টের মাধ্যমে টাকাটা লেনদেন করতে হবে, মানে ওই ব্যাংকের মাধ্যমে। যে যাকে লোন দিবেন তার একটা অ্যাকাউন্ট থাকবে প্রবাসী ব্যাংকে, এবং সে প্রবাসে যাওয়ার পরে তার যে টাকা সে পাঠাইতে চায় তার একটা লিমিটেশন থাকবে, ওই টাকাটা ওই অ্যাকাউন্টে আসবে। এবং তার পরিবারকে সে প্রতি মাসে কত খরচ দেবে সেটারও একটা লিমিটেশন থাকবে নির্দিষ্ট। এবং তার অতিরিক্ত টাকা যদি পরিবারের দরকার হয়, সেই ক্ষেত্রে তার সঙ্গে সেই ব্যাংকের ব্যবস্থাপক অথবা ব্যাংকের প্রতিনিধির এবং তার পরিবারের একটা ভিডিও কলের মাধ্যমে সিদ্ধান্ত হবে। আর যারা প্রবাসে আছে তাদের নামে দেশে বাড়ি করতে বা জায়গা কিনতে সেই প্রবাসীকে আসতে হবে, অথবা সেই ব্যাংকের থেকে দায়িত্ব নিতে হবে যেন জায়গাটা, জমিটা তার নামে হয়। এখন আমরা অনেক দেখতেছি বিদেশ থেকে এত পরিশ্রম করে টাকা পাঠায়, দেশে আসার পরে দেখে তার কেউ নাই, বাবা মা মনে কষ্ট কেন আসলাম, এমনকি নিজের স্ত্রীও দেখা গেছে অন্যের সাথে চলে গেছে। এই জন্য এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করা যাইতে পারে বলে আমি মনে করি। প্রবাসীদের পুরো টাকাটাই ওই প্রবাসী কল্যাণ ব্যাংকে থাকবে। আর আরেকটা জিনিস হলো প্রবাসী স্বাস্থ্য। এই প্রবাসীরা যারা প্রবাসী থাকে, দেশে আসে, তাদের জন্য সুচিকিৎসার জন্য একটা স্বাস্থ্য বিমা করা উচিত। প্রবাস থেকে তারা টাকা পাঠাবে, মাসে 1,000 বা 5,000 বা 10,000 পাঠাবে, সেই টাকাটাকে
সরকার ব্যবহার করে যে লাভ হবে সেটাতে সরকারে আরও স্বাস্থ্য বিভাগকে উন্নতি করতে পারবে এবং তারা যখন দেশে আসবে তাদের একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকবে যে তাদের মিনিমাম পেমেন্ট এত বা এত হাজার বেশি হইলে তাদের অতিরিক্ত পেমেন্ট করতে হবে, যেটা আমেরিকা আছে স্বাস্থ্য বিমা, এটা প্রবাসীদের জন্য করা যেতে পারে। শুধু প্রবাসী না, আমরা যারা আমেরিকা অস্ট্রেলিয়া আমাদের জন্য করতে পারেন। এখানে থেকে বাংলাদেশে চাইতে চায় না কেন, স্বাস্থ্য শিক্ষা মানে চিকিৎসা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা খুবই খারাপ। আর এই দুইটা যদি ভালো থাকতো, আমি মনে করি অবসরের পর মানে রিটায়ারমেন্টের পরে আমরা যারা আছি, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে 60 বা 65 বছর পরে তারা বাংলাদেশে চলে যেতে চায় এবং এই দুইটা জিনিস যদি ঠিক থাকতো তাহলে বাংলাদেশে 80% লোক চলে যেত, কারণ ওইখানে বসে তারা এখানকার রিটায়ারমেন্টের পয়সাটা পাইতো। তো এক নম্বর ওই লোকটা যখন ওইখানে বসে থাকতো খাইতো, এই রিটায়ারমেন্টের টাকাটা বাংলাদেশে যেত, সেটা একটা আরেকটা রেমিটেন্স হইতো। শুধু চিকিৎসা ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা এই দুইটা জিনিসকে যদি সরকার ঠিক করতে পারে তাহলে আমি আমার কথাই বলি যে আমারও ইচ্ছা আছে আমি দেশে চলে যাব, দেশে থাকবো, ডাল ভাত খাই আর চাই খাই, কিন্তু আমার একটা সুচিকিৎসার ব্যবস্থা থাকতে হবে, আমার একটা নিরাপত্তা থাকতে হবে। তো আমি অনেক কিছু বললাম, অনেক চিন্তা মাথার মধ্যে আসে, অনেক ছোট জায়গার থেকে এই চিন্তাগুলো করি, অনেক কিছু দেখি যার জন্য বলি। তো সবার আগে আমার মনে হয় বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে কিছুটা সেলফ ডিপেন্ডেন্ট করা দরকার। যেমন বিভিন্ন সরকারি অফিসে যারা চাকরি করে তাদের সন্তানকে ওই সমস্ত অফিসের বিভিন্ন কাজকর্ম আছে যেটা মানে পার্ট টাইম হিসাবে জব দিতে পারে, যেটা আমেরিকার রুলস আছে। তারপরে এখানে যে আমরা রেস্টুরেন্টে কাজ করি, হোটেলে কাজ করি, দেশে যে খুব ভাব মারাই আমরা অনেকে আছি, কারণ বাংলাদেশে আমাদের স্টুডেন্টরা রেস্টুরেন্টে কাজ করলে পয়সা তো তার পকেটে আসবে। জব ইজ জব, জবের কোনো উপর নিচ নাই। আমরা কোম্পানির জব করি, আমি একটা ফার্মাসিউটিক্যাল কোয়ালিটেশন ইন্সপেক্টর। আমি আর আমার যে ক্লিনার রুম ক্লিন করে, ফ্লোর ক্লিন করে, সে পাশাপাশি বসে একসাথে লাঞ্চ করি। এটার মধ্যে কোনো নাই, পার্টি হইলে একসাথে সবাই বসতেছি। এই ভেদাভেদটা হয়তো আমাদের দেশে সম্ভব না, কারণ আমাদের দেশে কিছু স্টুপিড লোয়ার ক্লাসের লোক আছে, এই একটা সুযোগ দিলে তারা ঘাড়ে চলে যায়। তো আমি মনে করি ছাত্রদের একটা আয়ের ব্যবস্থা করা উচিত, যেটা দিয়ে অন্তত মিনিমাম তাদের হাত খরচটা, যেমন একটা পিকনিক করতে পারতে চায় বন্ধুরা একটু বেড়াইতে যেতে চায়, এই টাকাগুলি যদি বাপ মার কাছে চাইতো, তখন বাপ মাকে, বিশেষ করে বাপকে বাধ্য হয়ে দুর্নীতির আশ্রয় নিতে হয়। এই জায়গার থেকে এই একটা জিনিস, ছাত্রদের পার্ট টাইম জব আর স্টুডেন্ট লোন, এই দুইটা জিনিস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি একজন অর্থনীতিবিদ, উনিও জানে এটা কী করলে কী হবে। তো আপনাদের কাছে আমার এই আবেদন থাকবে, দেখেন এইটা নিয়ে কোনো আলাপ আলোচনা করা যায় কিনা। তো সবাই ভালো থাকবেন। আমার চিন্তা এবং চেতনাগুলো যদি আপনাদের খারাপ লাগে সেই জন্য আমি দুঃখিত, আর যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দেন, যেন এটার থেকে কিছু মতামত বের হয়ে আসে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।